আজ বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে একটি নতুন আশার প্রদীপ জ্বলে উঠেছে। যে খবরের জন্য দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্মচারী এবং পেনশনভোগী মাসের পর মাস অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই খবর অবশেষে এসে গেছে। আজ সকাল 10টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনের বিশাল সম্মেলন হলে একটি ঐতিহাসিক সভা শুরু হয়। এই সভায় নবম জাতীয় বেতন স্কেলের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে চূড়ান্ত মূল্যায়ন করা হয়। পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, পে কমিশনের প্রতিনিধিরা, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীরা এই সভায় অংশ নেন। প্রায় 5.5 ঘণ্টার দীর্ঘ আলোচনা শেষে বিকেল 3:30টায় এই সভা সমাপ্ত হয় এবং সভা শেষে যে বিবৃতি আসে তা সারা দেশে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। শেরেবাংলা নগরের এই পরিকল্পনা কমিশনের সম্মেলন হল থেকে বের হয়ে পে কমিশনের একজন ঊর্ধ্বতন প্রতিনিধি সাংবাদিকদের বলেন, আজকের সভায় নবম বেতন স্কেলের সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক কার্যকারিতার দিক থেকে পূর্ণ মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞরা একমত যে এই বেতন স্কেল শুধু কর্মকর্মচারীদের বেতনই বাড়াবে না, বরং এটি দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষত পেনশনভোগীদের জন্য যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব এবং এটি দেশের প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। সভায় উপস্থিত একজন বিশিষ্ট অর্থনীতিবিদ জানান, পেনশন সংস্কারের এই প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত সময় উপযোগী। তিনি বলেন, গত 10 বছরে বাংলাদেশে মূল্যস্ফীতির হার গড়ে 5 থেকে 10% মধ্যে ছিল, অথচ পেনশনভোগীদের আয় সেই অনুপাতে বাড়েনি। ফলে তাদের প্রকৃত ক্রয়ক্ষমতা বছরের পর বছর ধরে কমে আসছিল। আজকের প্রস্তাবিত পেনশন বৃদ্ধি এই বঞ্চনার একটি বড় অংশ পূরণ করবে। তিনি আরও বলেন, এই পেনশন বৃদ্ধি শুধু পেনশনভোগীদের জন্যই নয়, বরং সামগ্রিকভাবে দেশের অর্থনীতির জন্য উপকারী। কারণ পেনশনভোগীরা তাদের অর্থ সাধারণত স্থানীয় বাজারেই ব্যয় করেন, যা স্থানীয় অর্থনীতিকে সচল রাখে। পরিকল্পনা কমিশনের সভায় বিশেষভাবে পেনশন সংস্কারের 3টি স্তরের বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করেন এবং এই পদ্ধতিকে একটি আদর্শ মডেল হিসেবে স্বীকৃতি দেন। প্রথম স্তরে রয়েছেন সেই সব পেনশনভোগী যাদের মাসিক পেনশন 20,000 টাকার কম। এই শ্রেণীটি দেশের সবচেয়ে প্রান্তিক পেনশনভোগী। তাদের জীবনের গল্প শুনলে হৃদয় ভারী হয়ে আসে। হবিগঞ্জের একটি প্রত্যন্ত গ্রামে একজন 77 বছর বয়সী অবসরপ্রাপ্ত পিয়ন রশিদ মিয়া বর্তমানে 10,000 টাকা পেনশন পান। তার স্ত্রী অসুস্থ, নিজেও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। প্রতি মাসে তার ওষুধ বাবদ খরচ হয় 4,000 টাকা, বাকি থাকে মাত্র 6,000 টাকা। এই 6,000 টাকায় দুজনের খাবার, গৃহস্থালির খরচ এবং অন্যান্য প্রয়োজন মেটানো প্রায় অসম্ভব। তার ছেলে ঢাকায় রিকশা চালায়, মেয়ে বিবাহিত অন্য জেলায়। কাউকে বোঝা দিতে চান না, কিন্তু বাস্তবতা তাকে বারবার বোঝা করে দেয়। রশিদ মিয়ার মতো হাজারো মানুষের কথা মাথায় রেখে পে কমিশন এই প্রথম শ্রেণীর পেনশনভোগীদের পেনশন 100% বৃদ্ধির সুপারিশ করেছে, অর্থাৎ তাদের পেনশন দ্বিগুণ হবে। রশিদ মিয়ার 10,000 টাকার পেনশন হবে 20,000 টাকা। এই 20,000 টাকায় তিনি তার ওষুধ কিনতে পারবেন, ভালো খাবার খেতে পারবেন এবং অন্তত মাসটা চালাতে পারবেন ছেলের কাছে হাত না পেতেই। যিনি 7,000 টাকা পান তিনি পাবেন 14,000 টাকা, যিনি 12,000 পান তিনি পাবেন 24,000 টাকা, যিনি 15,000 পান তিনি পাবেন 30,000 টাকা, যিনি 18,000 পান তিনি পাবেন 36,000 টাকা। এই বৃদ্ধি লক্ষ লক্ষ রশিদ মিয়ার জীবনে এক নতুন ভোরের আলো নিয়ে আসবে। দ্বিতীয় স্তরে রয়েছেন যাদের মাসিক পেনশন 20 থেকে 40,000 টাকার মধ্যে। এরা মধ্যম আয়ের পেনশনভোগী। তারা চাকরি জীবনে মাঝারি পদে ছিলেন। দিনাজপুরের একজন অবসরপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম সাহেব বর্তমানে 26,000 টাকা পেনশন পান। 40 বছরের চাকরি জীবনে তিনি দিনাজপুর, জয়পুরহাট, গাইবান্ধা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কৃষকদের সেবা দিয়েছেন। তার হাতে গড়া শত শত কৃষক আজ উন্নত কৃষি পদ্ধতি অনুসরণ করছেন, কিন্তু তিনি নিজে আজ 26,000 টাকা পেনশনে দিনাজপুর শহরে একটি ছোট্ট ভাড়া বাসায় থাকেন। বাসা ভাড়া 8,000 টাকা, বিদ্যুৎ ও পানির বিল 2,000 টাকা, নিজের ওষুধে 5,000 টাকা, বাকি থাকে মাত্র 11,000 টাকা। এই অর্থ দিয়ে মাসের বাজার করতে গেলে হিমশিম খেতে হয়। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য 75% পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
আব্দুল করিম সাহেবের ২৬,০০০ টাকার পেনশন নতুন স্কেলে হবে ৪৫,৫০০ টাকা। যিনি ২০,০০০ পান তিনি পাবেন ৩৫,০০০ টাকা। যিনি ৩০,০০০ পান তিনি পাবেন ৫২,৫০০ টাকা। যিনি ৩৭,০০০ পান তিনি পাবেন ৬৪,৭৫০ টাকা। আব্দুল করিম সাহেব এখন বাসা ভাড়া, বিদ্যুৎ বিল এবং ওষুধের খরচ মেটানোর পরও হাতে ভালো পরিমাণ অর্থ থাকবে। তিনি মাঝে মাঝে ছেলেমেয়ের বাড়ি বেড়াতে যেতে পারবেন, নাতি নাতুনিকে ঈদে উপহার দিতে পারবেন, জীবনের শেষ বছরগুলো একটু আনন্দের সাথে কাটাতে পারবেন। তৃতীয় স্তরে রয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা, যাদের মাসিক পেনশন ৪০,০০০ টাকার বেশি। পটুয়াখালীতে বসবাসরত একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম সাহেব ৩৫ বছরের কর্মজীবনে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অবসরে এসে তিনি নিজ জেলা পটুয়াখালীতে ফিরে গেছেন। বর্তমানে তিনি ৫৫,০০০ টাকা পেনশন পান। পটুয়াখালীতে জীবনযাত্রার খরচ অপেক্ষাকৃত কম হলেও তার চিকিৎসা খরচ বেশি। হৃদরোগে আক্রান্ত হওয়ায় মাসে ৮ থেকে ১০,০০০ টাকা শুধু ওষুধেই যায়। ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে মাসে একবার গেলে যাতায়াত এবং ডাক্তারের ফি মিলে আরও ৫ থেকে ৬,০০০ টাকা লাগে। ৫৫% বৃদ্ধিতে তিনি নতুন স্কেলে পাবেন ৮৫,২৫০ টাকা। যিনি ৪৫,০০০ পান তিনি পাবেন ৬৯,৭৫০ টাকা। যিনি ৭০,০০০ পান তিনি পাবেন ১,০৮,৫০৭ টাকা। যিনি ৯০,০০০ পান তিনি পাবেন ১,৩৯,৩৯,৫০০ টাকা। এই বৃদ্ধি তাদের জীবনের শেষ পর্যায়কে আরও নিশ্চিন্ত এবং স্বাচ্ছন্দ্যময় করবে। পেনশন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি আজকের পরিকল্পনা কমিশনের সভায় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। একজন সমাজবিজ্ঞানী বলেন, একটি সভ্য সমাজের পরিচয় হল সে তার প্রবীণ নাগরিকদের সাথে কেমন আচরণ করে। বাংলাদেশে প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা সুবিধার যে অবস্থা ছিল তা কোনোভাবেই একটি উন্নয়নশীল দেশের জন্য গ্রহণযোগ্য ছিল না। পে কমিশনের এই চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাব একটি মানবিক রাষ্ট্রের পরিচয় বহন করে। বরগুনার সুদূর একটি গ্রামে বসবাসকারী ৮০ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মচারী আমেনা বেগমের কথা ভাবুন। তার স্বামী অনেক বছর আগে মারা গেছেন। তিনি একা বাস করেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন, ডায়াবেটিস আছে, চোখে ছানি পড়েছে, হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন। প্রতি মাসে তার ওষুধের জন্য ৫ থেকে ৬,০০০ টাকা দরকার, কিন্তু তিনি বর্তমানে মাত্র ৩,০০০ টাকা চিকিৎসা ভাতা পান। বাকি ২ থেকে ৩,০০০ টাকা পেনশন থেকে কেটে রাখতে হয়। এতে খাবারের বাজেট কমে যায়, পুষ্টিকর খাবার কিনতে পারেন না, শরীর আরও দুর্বল হয়ে পড়ে। এটি একটি দুষ্ট চক্র। পে কমিশনের সুপারিশে ৭৫ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে। আমেনা বেগম এখন ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা পাবেন। এই অর্থে তিনি তার সব ওষুধ কিনতে পারবেন, মাসে একবার ডাক্তারের কাছে যেতে পারবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবেন। পেনশনের পুরো টাকাটা তখন তার খাবার এবং অন্যান্য খরচের জন্য থাকবে। এই পরিবর্তন তার দুষ্টচক্রটি ভেঙে দেবে এবং জীবনের শেষ বছরগুলো একটু ভালোভাবে কাটানোর সুযোগ দেবে। ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য মাসিক ৫,০০০ টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করা হয়েছে। সাতক্ষীরার একজন ৫০ বছর বয়সী বিধবা রোকেয়া বেগম, যার স্বামী সরকারি চাকরিতে ছিলেন এবং ৫ বছর আগে মারা গেছেন, তিনি স্বামীর পেনশনের অর্ধেক পাচ্ছেন। তার নিজের উচ্চ রক্তচাপ আছে এবং প্রতি মাসে ওষুধে ২,০০০ টাকা লাগে। ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা পেলে তিনি ওষুধ কেনার পরও হাতে ৩,০০০ টাকা থাকবে। মাসে একবার ডাক্তারের কাছে যেতে পারবেন। তার শরীর ও মন দুটোই ভালো থাকবে। পেনশনভোগীদের এই সুবিধার পাশাপাশি কর্মরত সরকারি কর্মকর্মচারীদের বেতন বৃদ্ধিও এবারের বেতন স্কেলের একটি গুরুত্বপূর্ণ দিক। ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ২০,২৫০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নেত্রকোনার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন অফিস সহায়ক রফিক আহমেদ বর্তমানে ৮,৫০০ টাকা বেতন পান। তিনি প্রতিদিন নিজের বাড়ি থেকে উপজেলায় আসতে মোটরসাইকেলে ২৫ থেকে ৩০ টাকা খরচ করেন। মাসে যাতায়াতেই ৭০০ থেকে ৯০০ টাকা চলে যায়। দুপুরে টিফিন খেতে আরও মাসে ১৫০০ টাকা। সব মিলিয়ে বেতনের প্রায় ১/৩ যাতায়াত আর খাবারে খরচ হয়ে যায়। বাকি অর্থ দিয়ে পরিবার চালানো তার জন্য অনেক কঠিন। নতুন স্কেলে তিনি পাবেন ২০,২৫০ টাকা মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা,
10,125 টাকা, চিকিৎসা ভাতা 2,000 টাকা এবং যাতায়াত ভাতা 1,500 টাকা। সব মিলিয়ে মাসে পাবেন 33 থেকে 34,000 টাকা। রফিক আহমেদ এখন একটি ভালো বাসা ভাড়া নিতে পারবেন, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াতে পারবেন এবং একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। পিরোজপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের 10ম গ্রেডের সহকারী শিক্ষক সুমাইয়া আক্তার বর্তমানে মূল বেতন পান 17,000 টাকার মতো। নতুন স্কেলে তার মূল বেতন হবে প্রায় 30 থেকে 32,000 টাকা। ভাতাসহ মোট বেতন হবে 50 থেকে 55,000 টাকা। মহিলা কর্মচারী হিসেবে তার শিশু লালন পালন ভাতাও বৃদ্ধি পাবে। তিনি এখন নিজের শিশু সন্তানের জন্য ভালো ডে কেয়ার সুবিধা নিতে পারবেন। নোয়াখালীতে কর্মরত একজন 5ম গ্রেডের সিভিল সার্জন নতুন স্কেলে মূল বেতন পাবেন 50 থেকে 55,000 টাকা এবং ভাতাসহ মোট বেতন হবে 80 থেকে 85,000 টাকা। মেহেরপুরে কর্মরত একজন জেলা প্রশাসক 3য় গ্রেডে মূল বেতন পাবেন 65 থেকে 70,000 টাকা এবং ভাতাসহ মোট বেতন হবে 1 লাখ থেকে 1,10,000 টাকার মতো। আজকে পরিকল্পনা কমিশনের সভায় একটি বিশেষ বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তা হল কিভাবে এই বেতন স্কেল দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নে অবদান রাখবে। একজন বিশেষজ্ঞ বলেন, সরকারি কর্মকর্মচারীরা যখন ভালো বেতন পাবেন তখন তারা দুর্নীতির প্রতি কম আকৃষ্ট হবেন, ঘুষ না নিয়েও সংসার চলবে। এটি দেশের সুশাসন প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা রাখবে। আরেকজন বিশেষজ্ঞ বলেন, মেধাবী তরুণরা এখন বেসরকারি খাতের দিকে ঝুঁকছেন, কারণ সরকারি বেতন কম। নতুন বেতন স্কেলে সরকারি চাকরি আকর্ষণীয় হলে মেধাবীরা সরকারি সেবায় আসবেন এবং প্রশাসনের মান উন্নত হবে। একজন সমাজবিজ্ঞানী বলেন, পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা বাড়লে তারা মানসিকভাবে সুস্থ থাকবেন, তাদের পরিবারে শান্তি আসবে, সন্তানদের উপর বোঝা কমবে, এটি পারিবারিক বন্ধন আরও শক্তিশালী করবে। পরিকল্পনা কমিশনের সভা শেষে কমিশনের একজন সদস্য বলেন, আজকের আলোচনায় স্পষ্ট হয়েছে যে নবম জাতীয় বেতন স্কেল শুধু একটি আর্থিক পদক্ষেপ নয়, এটি একটি সামাজিক বিনিয়োগ। এই বিনিয়োগের ফল পাওয়া যাবে আরও দক্ষ প্রশাসনে, কম দুর্নীতিতে, সুখী পরিবারে এবং সামগ্রিকভাবে একটি উন্নত সমাজে। তিনি জানান, পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে সরকারকে সুপারিশ করা হবে যে এই বেতন স্কেল যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক। সভা শেষে শেরেবাংলা নগরের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের সাথে কথা বলার সময় পে কমিশনের একজন সদস্য আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমরা যখন সারা দেশ ঘুরে পেনশনভোগীদের সাথে কথা বলেছি তখন অনেকের চোখে পানি দেখেছি। তারা বলেছেন, রাষ্ট্র কি আমাদের কথা ভাবে? আমরা কি কাউকে বোঝা? আজকের এই সুপারিশ তাদের কাছে এই বার্তা পৌঁছে দেবে যে হ্যাঁ, রাষ্ট্র আপনাদের কথা ভাবে। আপনারা বোঝা নন, আপনারা এই দেশের গর্বিত সন্তান যারা দীর্ঘদিন সেবা দিয়েছেন। হবিগঞ্জের রশিদ মিয়া, দিনাজপুরের আব্দুল করিম সাহেব, পটুয়াখালীর রফিকুল ইসলাম সাহেব, বরগুনার আমিনা বেগম, সাতক্ষীরার রোকেয়া বেগম, নেত্রকোনার রফিক আহমেদ, পিরোজপুরের সুমাইয়া আক্তার, এদের প্রত্যেকের জীবনে আজকের এই সিদ্ধান্ত একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। দেশের 8টি বিভাগের 64 জেলায় ছড়িয়ে থাকা প্রায় 15 লাখ সরকারি কর্মকর্মচারী এবং 7 লাখের কাছাকাছি পেনশনভোগী এই বেতন স্কেলে সুবিধা পাবেন। তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় 1,20,00,000 মানুষের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুনামগঞ্জ থেকে সাতক্ষীরা, প্রতিটি কোণায় বসবাসকারী এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।